দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো বাজেটে নতুন আয়করের প্রস্তাব, পুরনো ব্যবস্থায় গোল্ড রেজিম। আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হলো না এই বছরের কেন্দ্রীয় বাজেটেও, তবে নতুন ব্যবস্থায় নিট রেজিম। আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনো পরিবর্তনের কথা ঘোষণা করেনি দ্বিতীয় মোদী সরকার। কিন্তু তৃতীয়বারের জন্য মোদীর সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয় কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। পুরনো ব্যবস্থায় ওল্ড রেজিম আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা না করলেও নতুন ব্যবস্থায় নিট রেজিম বেশ কিছু বদল আনা হয়েছে। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হয়েছে। নতুন ব্যবস্থায় নিট রেজিম 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা ঘোষণা করেন, 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না। 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে 5%। বাৎসরিক আয় 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা হলে কর দিতে হবে 10%। বাৎসরিক আয় 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে 15% হারে। 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে 20%। বছরে আয় যদি 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে 30% হারে দিতে হবে কর। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার নতুন সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক জিনিসের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপরে। বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে, কিসের দাম বাড়তে চলেছে, রইল পূর্ণাঙ্গ তালিকা। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ঔষধের দাম কমতে চলেছে। 3টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, এই 3টি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হয়েছে। ফলে ক্যান্সারের ওইসব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় 15%। ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র। সোনা এবং রূপোর দামও কমতে চলেছে। মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রূপোর আমদানি শুল্ক 6% কমিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের অনেকের মতে এর ফলে সোনা এবং রূপোর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা বাড়বে। ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রূপোর গয়না কিনতে শুরু করবেন। এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্র অনেকটা শিথিল হবে বলেও দাবি অর্থমন্ত্রীর। প্ল্যাটিনামের উপর থেকে 6.4% শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে। চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে, সেইগুলির দামও কমতে পারে। আরও 2টি ধাতুর দাম কমতে চলেছে। নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছেন সরকার। ফলে এই 2 ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও 25টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার। মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সেই প্রস্তাবই দেওয়া হয়েছে। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর 5% কমানো হচ্ছে। বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে, বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণ। টেলিযোগাযোগের সরঞ্জামের উপর এতদিন 10% কর নেওয়া হতো, এবার থেকে 15% কর নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া অ্যামোনিয়াম নাইট্রোজেন এর উপর 7.5 থেকে 10% কর বৃদ্ধি করেছে কেন্দ্র। নির্দল প্রার্থী মন্ত্রীর ভাই, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অন্তর্কুন্দলে জেরবার বিজেপি। ত্রিস্তর পঞ্চায়েতের সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থীরা। যে সমস্ত আসনে শাসক দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে, এর বেশিরভাগই নির্দল প্রার্থীর সঙ্গে টক্কর। আর এই নির্দল প্রার্থীরা এলেবেলে কেউ নন, বিরোধী দলেরও কেউ নন। এরা প্রত্যেকেই শাসক দলের নেতৃত্বস্থানীয়। কেউ বা গোছ প্রার্থী হয়েছেন দলেরই অপর একটি অংশের ব্যবস্থাপনায়, আবার কেউ প্রার্থী হয়েছেন দলের অবিচারের বিরুদ্ধে সরব হয়ে। ফলে এবারের ত্রিস্তর পঞ্চায়েত ভোটে শাসক দলকে অন্তর্কুন্দল মেটাতে গিয়েই বিপাকে পড়তে হচ্ছে, যা দলের জন্য এক বাড়তি চিন্তার বিষয়। পঞ্চায়েত ভোটে দলের এই হতশ্রী দশা মেটাতে না পারলে বিজেপিকে যে আগামী দিনে মস্ত বড় সমস্যার সম্মুখীন হতে হবে, তা নিয়েই চিন্তিত দলের শীর্ষ নেতারা। কৈলাসহরের লক্ষ্মীপুর পঞ্চায়েতের সব কয়টি আসনেই বিক্ষুব্ধ বিজেপিরা নির্দল হিসেবে প্রার্থী হওয়ার পর এবার ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনিতে প্রার্থী হিসেবে অবতীর্ণ হয়েছেন মন্ত্রী সুধাংশু দাসের আপন খুড়তুতো ভাই অমল দাস। আবার এই পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল মৃণাল গোস্বামীকে। শিক্ষিত এবং সজ্জন হিসেবে পরিচিত মৃণালবাবু ফটিকরায় স্থিত আম্বেদকর কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী। নির্বাচনের পূর্বেই তাকে প্রদান করা হবে বলে জানানো হয়েছিল। সেই মোতাবেক প্রার্থীও করা হয়েছে তাকে। কিন্তু যতদূর খবর, প্রধান হিসেবে নিয়ে আসা হয় মন্ত্রী দাদার পছন্দের সুস্মিতা দত্তকে। এই খবর প্রকাশ্যে আসতেই অপমানিত মৃণালবাবু নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে গিয়েছেন। ফলে এই ওয়ার্ডে বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে অন্য আরেকজনকে দাঁড় করানো হয়েছে। এদিকে যুব মোর্চার নেতা রাজীব দাসকে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করিয়ে তাকে চেয়ারপারসন করা হবে বলে জানানো হয়েছিল। রাজীববাবু তপশিলি জাতিগোষ্ঠীর শিক্ষিত যুবক, কিন্তু তিনি যদি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হন, তাহলে খুদ মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই ভেবেই একেবারে শেষ মুহূর্তে রাজীববাবুর নাম পঞ্চায়েত সমিতির তালিকা থেকে ছেঁটে দেওয়া হয়েছে মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবেই। ফলে ফটিকরায়ে প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। উল্লেখ্য, আগেই গৌরনগর পঞ্চায়েতে শাসক দলের অন্তর্কুন্দল প্রকাশ্যে চলে আসে। দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে যে বেশ কয়েকটি পঞ্চায়েতে অফিসিয়ালি ঘোষণা করেও তা পরিবর্তন করতে হয়েছে। গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতের সব কয়টি আসনেই বিক্ষুব্ধ প্রার্থীরা রয়েছেন। গৌরনগর পঞ্চায়েতের 6 নং আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছেন লিঙ্ক দত্ত চৌধুরী। লক্ষ্মীপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শহীদ খানের নেতৃত্বে নির্দল হিসেবে লড়াই করছেন মন্দিরা মালাকার, আব্দুল রহমান আলী, ওয়াসিম আলী এবং নজরুল মিয়া। এইভাবে একের পর এক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিক্ষুব্ধ প্রার্থীরা রয়েছেন, যা শাসক দলের প্রবল প্রতাপেও এক অসম্ভব রক্তক্ষরণ। সোজা সাপটা বড় উদাহরণ, একাংশ নেতা ব্যস্ত অবৈধ রোজগার নিয়ে। নেতাদের পদাঙ্ক অনুসরণ করে একাংশের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মজে আছেন ঘুষ বাণিজ্যে। আর এই সুযোগে গোটা রাজ্যে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রেখেছে গরু পাচারকারী, মানব পাচারকারী, নেশা বাণিজ্যের কারবারি, জমির দালাল, নিগু মাফিয়া এবং গাঁজা ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন গ্রাম, শহর, পাহাড়, সীমান্ত সর্বত্র যেন এখন অপরাধ আর অবৈধ কারবারের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। পুলিশ ব্যস্ত, মন্ত্রী আমলা শাসকের সিকি আদুলি নেতাদের নিরাপত্তা দিতে, আর ঘুষ বাণিজ্যে কোটি কোটি টাকা রোজগারে। শুধু এই শহরের নিগো মাফিয়া, ড্রাগ মাফিয়া, জমির দালালরাই নয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্তা ব্যক্তিদের অবৈধ টাকায় ফুলে ফেঁপে উঠছেন রাজ্যের একাংশের নেতা এবং আমলা। পুলিশ বাদ যাচ্ছে না বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির লোকজন, সীমান্তরক্ষী বাহিনী, কাস্টমসের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। নিগু বাণিজ্যে তো সিপিডব্লিউর একাংশের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। গোটা রাজ্যে একাংশের নেতাদের অবৈধ রোজগারের নেশা যত বাড়ছে, ততই নাকি একাংশের সরকারি আমলা ও পুলিশ কর্তার ঘুষ নেওয়ার কোটাও বৃদ্ধি পাচ্ছে।
ফলে এই রাজ্য নাকি এখন নিগো মাফিয়া, ড্রাগ মাফিয়া, পাচার বাণিজ্য, জমির দালালদের দখলে চলে গিয়েছে। আর এদের টাকায় আজ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে সন্ত্রাসী, পিস্তলবাজ। এই রাজ্যের পুলিশ এবং পুলিশের গোয়েন্দা দফতরকে নাকি অথর্ব করে রাখা হয়েছে। ফলে শহরে এখন কোথায় কোথায় গুলি চলছে। গোটা রাজ্যে প্রতিদিন একাধিক খুনের অভিযোগ উঠছে। এখন নাকি বিহার, উত্তরপ্রদেশকে উদাহরণ দিতে হবে না, খুদ এই রাজ্যই নাকি এখন খুন সন্ত্রাসের বড় উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে।